গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো যে পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? 7টি। ভেরি গুড। আচ্ছা, তুমি কোন মহাদেশে থাকো? এশিয়া মহাদেশ। আচ্ছা, তুমি তাহলে থাকো এশিয়া মহাদেশে, তাই তো? এই এশিয়া মহাদেশ কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাদেশ, আয়তন এবং জনসংখ্যায় কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। আচ্ছা, এবার বলো আমাকে যে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ভেরি গুড, ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে কিন্তু ওশিয়ানিয়া। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা সম্পর্কে আমরা জানব, সেটা হলো ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে। আমরা এই ওশেনিয়া মহাদেশের অবস্থান, তার সীমানা, তার বিভিন্ন দেশ, তারপরে তার আয়তন, এছাড়া প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তবে একটা গোটা ক্লাসে কিন্তু এতগুলো টপিক আলোচনা করা সম্ভব নয়। তাই স্টুডেন্ট, আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হলো ওশেনিয়া বিভিন্ন যে দেশ, তার অবস্থান এবং ওশেনিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে। তাহলে চলো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তোমাদের ভূগোল বইয়ের অধ্যায় 11 থেকে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ, দেখো, আমরা কিন্তু অনেকগুলো মহাদেশের কথা জানি, তাই না? 7টা মহাদেশ রয়েছে আমাদের: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, তাই তো? এবং মজার বিষয় হচ্ছে, দেখো, এই যে মহাদেশগুলোর মধ্যে আমরা কি জেনেছি, যে আয়তনে সব থেকে ক্ষুদ্র মহাদেশ ওশিয়ানিয়া, তাই তো? এই ওশিয়ানিয়া কিন্তু স্টুডেন্ট 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। তোমরা ছবিটা লক্ষ্য করো, দেখো, এটা কিন্তু হলো ওশিয়ানিয়া মহাদেশ। এগুলো অন্যান্য মহাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এই যে মহাদেশগুলো রয়েছে। আচ্ছা, এই যে ওশেনিয়া মহাদেশ 10,000-এরও বেশি কিন্তু দ্বীপ নিয়ে গঠিত, অর্থাৎ এই ওশেনিয়ার চারিদিকে কিন্তু কোনো না কোনো সমুদ্র বা মহাসাগর দ্বারা কিন্তু এই ওশেনিয়া মহাদেশ বেষ্টিত এবং অসংখ্য দ্বীপ রয়েছে। দ্বীপ অর্থাৎ চারিদিকে জল, মাঝখানে কিন্তু উঁচু স্থলভূমিভাগ, তাই তো? আচ্ছা, এবারে যদি আমরা জনসংখ্যার কথা বলি, এই ওশেনিয়ার জনসংখ্যা কিন্তু আহ, খুবই কম। আমাদের পশ্চিমবঙ্গ জনসংখ্যা কিন্তু প্রায় 10 কোটি রয়েছে। তার হাফেরও হাফ করলে কিন্তু এই ওশেনিয়া মহাদেশের জনসংখ্যার সমান, অর্থাৎ প্রায় 3.5 কোটি মানুষ কিন্তু এই ওশেনিয়া মহাদেশে বসবাস করে। তাহলে তোমরা বুঝতেই পারছো, আহ, ক্ষুদ্র মহাদেশ এবং জনসংখ্যাও কিন্তু অনেক কম। এবার এই যে মহাদেশ ওশেনিয়া, এই ওশেনিয়া মহাদেশে কিন্তু সব বিচিত্র বিচিত্র প্রাণী, উদ্ভিদের বসবাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যে উদ্ভিদ বা প্রাণীগুলো কিন্তু অন্য কোনো মহাদেশে তেমন ভাবে লক্ষ্য করা যায় না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্যাঙ্গারু যে পশু, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছো, বা যে ক্যাঙ্গারু প্রাণী, দেখেছো কেউ ক্যাঙ্গারু? দেখেছো। আচ্ছা, এই ক্যাঙ্গারু কিন্তু এই ওশেনিয়া মহাদেশেই লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়ার যে দেশটা রয়েছে, সেই অস্ট্রেলিয়া দেশের প্রধান যে পশু সেটা কিন্তু এই, বা জাতীয় পশু সেটা কিন্তু এই ক্যাঙ্গারু, তাই তো? আচ্ছা, তাহলে এই ওশেনিয়া যে বিভিন্ন দেশগুলো, সেগুলো অর্থনীতির কিন্তু ভূমিকা পালন করে পর্যটনের উপর। অর্থাৎ বিদেশ থেকে বা বাইরের মহাদেশ বা বাইরের কোনো জায়গা থেকে মানুষ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু এই ছোট ছোট দ্বীপগুলিতে বা ওশেনিয়ার বিভিন্ন দ্বীপগুলিতে ভ্রমণ জন্য যায় এবং সেখান থেকেই কিন্তু এদের যে আয়, যে অর্থনীতি, সেটা কিন্তু মজবুত হয়। প্রতি বছর কিন্তু প্রায় 1 কোটিরও বেশি মানুষ ওশিয়ানিয়ার যে বিভিন্ন দেশ রয়েছে, সেই দেশগুলোতে কিন্তু বেড়াতে আসে। এবার এই ওশিয়ানিয়ার আরো একটা মজার বিষয় দেখো, আমাদের শীতকাল পড়ে কখন? কোন মাসে শীতকাল পড়ে আমাদের এশিয়া মহাদেশে বা আমাদের, তুমি যেখানে রয়েছো? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে শীতকাল পড়ে না? এবং গরম পড়ে কখন? জুন, জুলাই, তাই তো?
কিন্তু এই ওশেনিয়া মহাদেশটা কিন্তু একেবারে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থান করার জন্যে জুন জুলাই মাসে শীত পড়ছে, আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু গরমকাল পড়ছে। তাহলে আমাদের থেকে সম্পূর্ণ উল্টো না? হ্যাঁ, এটা তার কারণ হচ্ছে এই ওশেনিয়া মহাদেশটা কিন্তু পৃথিবীর একেবারে দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। চলো তাহলে এবার আমরা দেখে নেই এক নজরে এই ওশেনিয়ার আয়তন বা তার সীমানা সম্পর্কে। ওশেনিয়ার অভিযান, অর্থাৎ স্টুডেন্ট তোমাদের কিন্তু মনে হতেই পারে যে এই ওশেনিয়াতে যে এত অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো আবিষ্কার হলো কি করে, বা কে বা কারা কিভাবে এই দ্বীপগুলো আবিষ্কার করলো, তাই তো? দেখো, ইউরোপিয়ান নাবিকরা বিভিন্ন স্থানে কিন্তু অভিযান করত। এই তার আগে কিন্তু এই নাবিকদের যে অভিযান, তার আগে কিন্তু আমরা এই ছোট ছোট দ্বীপপুঞ্জ বা অস্ট্রেলিয়া এই দেশের কথাগুলো কিন্তু আমরা জানতে পারিনি। ইউরোপিয়ানদের অভিযানের পর বিভিন্ন দ্বীপপুঞ্জের কথা কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে? এবং ইউরোপিয়ানরা আসার আগে কিন্তু এই দ্বীপপুঞ্জতে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল বা নিউজিল্যান্ডের মাওরি অধিবাসীরা কিন্তু এইসব অঞ্চলে বসবাস করত। দেখো, ষোড়শ শতাব্দীতে ফার্ডিনান্দ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপে কিন্তু তিনি সন্ধান পান, ঠিক আছে? এরপর ১৬৪৪ সালে ডাচ নাবিক এবেল টানসেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জে কিন্তু পৌঁছান। তোমরা ছবিটা দেখো, ইনি হলেন এবেল টানসেন। তিনি ১৬৪৪ খ্রিস্টাব্দে কিন্তু ঠিক এই যে পথটি ধরে অস্ট্রেলিয়া, এরপরে নিউজিল্যান্ড, সাথে টোঙ্গা, ফিজি এই অঞ্চলগুলোতে কিন্তু তিনি পরিভ্রমণ শুরু করেন এবং অনেক দ্বীপের ওকে সন্ধান পান। এরপর ১৯৭০ সালে জেমস কুক নামে একজন অস্ট্রেলিয়ান নাবিক ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এবং মহাসাগরের প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে কিন্তু পা রাখেন। প্রশান্ত মহাসাগরে কিন্তু অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু এই ওশেনিয়া মহাদেশ গড়ে উঠেছে, সেটা আমরা আগেই জেনেছি, তাই তো? আচ্ছা, এরপর ১৭৮৯ সালে কিন্তু যে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহরা বা বিদ্রোহী যারা ছিলেন তারা কিন্তু এইসব ছোট ছোট দ্বীপপুঞ্জতে এসে বসবাস শুরু করেন। প্রথমে ইউরোপিয়ানদের মধ্যে কিন্তু ফরাসিরা এবং ব্রিটিশরা কিন্তু এই অঞ্চলগুলোতে আসতে শুরু করেছিলেন। এবার যখন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি অস্ট্রেলিয়াতে সোনার খনি আবিষ্কার হয়, তখন আরো যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি তারা কিন্তু এই বিভিন্ন দ্বীপগুলোতে এসে আধিপত্য বজায় করে এবং তাদের উপনিবেশ গঠন করে। তার একটাই কারণ, কি বলতো? সোনা খনি আবিষ্কার হয়েছে, সেখান থেকে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য বা সম্পদের টানে কিন্তু ইউরোপ থেকে এই ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে সেখানে অস্ট্রেলিয়াতে প্রচুর মানুষ এসে ভিড় শুরু করেন এবং স্থায়ীভাবে কিন্তু ওশেনিয়াতে বসবাস করা শুরু করেন। এক নজরে ওশেনিয়া। দেখো, ওশেনিয়ার অবস্থান, ওশেনিয়ার আয়তন, সীমানা, তার বিভিন্ন দেশগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নেব। প্রথমেই বলে রাখি, এই যে তোমরা ছবিটা দেখছো, এটা কিন্তু ওশেনিয়া, ঠিক আছে? যার মধ্যে এই যে দেশটা, এটা কিন্তু অস্ট্রেলিয়া, এটা নিউজিল্যান্ড, তাই তো? অর্থাৎ ওশেনিয়া কিন্তু এই যে অঞ্চলটা, এই সমগ্র অঞ্চলটাই কিন্তু ওশেনিয়া মহাদেশের মধ্যে, যেখানে অসংখ্য কিন্তু ছোট ছোট যেমন দ্বীপ রয়েছে, তেমনি অস্ট্রেলিয়ার মতো কিন্তু সর্ববৃহৎ বা সব থেকে বড় কিন্তু এই ওশেনিয়ার মধ্যে কি রয়েছে, দ্বীপও কিন্তু রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব এই ওশেনিয়ার আয়তন সম্পর্কে। আয়তন হচ্ছে ৪৪ লক্ষ বর্গ কিমি আয়তন। এবং যদি অবস্থানের কথা ভাবি, আমরা কোনো জায়গার অবস্থান নির্ণয় করি কি করে স্টুডেন্ট? আমরা কোনো জায়গার অবস্থান নির্ণয় করি তার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত স্থান দেখে বা মান দেখে, তাই তো? আচ্ছা, ওশেনিয়ার দেখো অবস্থান যদি আমরা বলি, উত্তরে ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে ৪৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এবং যদি আমরা দ্রাঘিমা রেখার কথা বলি, পশ্চিমে ১১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে ১৩৪ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত কিন্তু এই ওশেনিয়া মহাদেশ বিস্তার লাভ করেছে। এবারে আমি আসি সীমানা। সীমানাটা কি?
সীমানা হচ্ছে স্টুডেন্ট তোমার বাড়ির পাশে যেমন চারিদিকে কি কি রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তেমনি এই মহাদেশের চারিদিকে কি রয়েছে সেটাকে কিন্তু আমরা বলছি সীমানা। আমরা কিন্তু আগেই পড়েছি স্টুডেন্ট যে ওশেনিয়া কিন্তু দ্বীপ মহাদেশ, তাই তো? যেহেতু দ্বীপ মহাদেশ তাই কিন্তু সব দিক দিয়েই এই মহাদেশে কোনো না কোনো সাগর বা মহাসাগর দিয়ে ঘেরা। তবে বেশিরভাগ অংশটাই কিন্তু যেমন ওশেনিয়ার আহ, এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যে বেশিরভাগ অংশ সেটা কিন্তু ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এই দুটি মহাসাগর দ্বারা কিন্তু এই সমগ্র অঞ্চলটা বেষ্টিত। আচ্ছা, এবারে স্টুডেন্ট আমরা আসি ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো ওশেনিয়ায় পাপুয়া নিউগিনি বলে একটা দেশ রয়েছে, যে দেশের নাম হচ্ছে তোমরা শুনেছো, পাপুয়া নিউগিনির নাম শুনেছো? শোনেন তো? আচ্ছা, পাপুয়া নিউগিনি একটা দেশ রয়েছে, সেই পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলাম কিন্তু সমগ্র ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ উচ্চতম স্থান। আচ্ছা, এবারে যদি আমি বলি দীর্ঘতম নদীর নাম কি, ওশেনিয়ার দীর্ঘতম নদী হচ্ছে কিন্তু মারে ডার্লিং নদী, এবং যেই নদীটা কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। শুধু ওশেনিয়া নয়, অস্ট্রেলিয়ারও কিন্তু দীর্ঘতম নদী হলো এই মারে ডার্লিং নদী। তোমরা অবশ্যই মনে রাখবে এই ছোট ছোট পয়েন্টগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ওশেনিয়ার দীর্ঘতম নদীর নাম কি, বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি। ঠিক আছে? জনসংখ্যা, জনসংখ্যার যদি কথা বলি আমরা স্টুডেন্ট, সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। প্রায় 3.5 কোটি মানুষ কিন্তু এই মহাদেশে বসবাস করে, অর্থাৎ আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ যদি আমি বলি সেটা কিন্তু হচ্ছে এই ওশিয়ানিয়া। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো দেশের সংখ্যা। ওশিয়ানিয়াতে সার্বভৌম দেশের সংখ্যা হলো 14টি। অর্থাৎ সার্বভৌম মানে কি? সার্বভৌম হলো যারা নিজেরা নিজেদের কি করছে, শাসন করছে, কারোর অধীনে নয়, তাদের আমরা বলবো সার্বভৌমত্ব। ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ। এর আগে কিন্তু আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল ইংরেজরা। ইউরোপিয়ান যে দেশ ইংল্যান্ড, সেই ইংল্যান্ড দেশের কিন্তু আমরা উপনিবেশিক ছিলাম। তেমনি সার্বভৌম কথা অর্থ হচ্ছে কিন্তু যে দেশ স্বাধীন, কোনো দেশের দ্বারা কিন্তু পরিচালনা নয়। তাহলে এরকম স্বাধীন দেশের সংখ্যা কিন্তু ওশেনিয়ায় 14টি, এছাড়া নির্ভরশীল অঞ্চলের সংখ্যা 21টি। আচ্ছা, এবারে আমরা আসবো ওশেনিয়ার ভাষার সংখ্যা কত। দেখো, অসংখ্য দ্বীপ, প্রায় 10,000 দ্বীপ তোমরা শুনলে। অসংখ্য দ্বীপ নিয়ে এই অঞ্চল যেহেতু তৈরি হয়েছে, তাই কিন্তু এখানে ভাষাও কিন্তু অসংখ্য। প্রধান ভাষা যদি আমি বলে থাকি, প্রধান 28টি ভাষা কিন্তু এই অঞ্চলে বা এই ওশেনিয়া মহাদেশে রয়েছে। সরি। এবারে আমি আসবো ওশেনিয়ার যে প্রধান প্রধান শহর, সেই শহরগুলো। ওশেনিয়ার প্রধান প্রধান শহরের মধ্যে অস্ট্রেলিয়ায় কিন্তু বেশিরভাগ শহর অবস্থিত, কারণ সেখানকার বা ওশেনিয়ার মধ্যে সর্ববৃহৎ দেশ কিন্তু এই অস্ট্রেলিয়া, তাই তো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেকে ক্রিকেট খেলা দেখো, দেখো? দেখো, অস্ট্রেলিয়ার টিমের নামও তোমরা শুনেছো, শুনেছো, ভেরি গুড। এই অস্ট্রেলিয়াতে বিভিন্ন কিন্তু স্টেডিয়াম আমরা টিভিতে পর্দায় দেখতে পাই, তাই না? মেলবোর্ন, যে মেলবোর্ন কিন্তু একসময় পৃথিবীর সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আখ্যা পেয়েছিল। সেই মেলবোর্ন, তারপরে অ্যাডিলেড, সিডনি যে ক্রিকেট গ্রাউন্ড আমরা নাম শুনেছি, এই নামেই কিন্তু এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত বিখ্যাত শহরগুলোও কিন্তু রয়েছে, যেমন সিডনি শহর, মেলবোর্ন শহর, অ্যাডিলেড শহর, হোবার্ট শহর, ক্যানবেরা শহর কিন্তু অস্ট্রেলিয়ার খুবই গুরুত্বপূর্ণ শহর। এদের মধ্যে এই যে ক্যানবেরা শহর, এই ক্যানবেরা যে অঞ্চলটা, এই ক্যানবেরা কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী। ঠিক আছে? তা তোমরা এই অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরগুলোর নাম মনে রাখবে, এবং এটাও মনে রাখবে যে অস্ট্রেলিয়ার যে রাজধানী তার নাম কিন্তু হচ্ছে ক্যানবেরা। আচ্ছা, এ তো গেল অস্ট্রেলিয়া। এবারে যদি আমরা নিউজিল্যান্ডের কথা ভাবি, যে নিউজিল্যান্ডের বিভিন্ন যে প্রধান প্রধান শহরগুলো, তার মধ্যে ওয়েলিংটন এবং অকল্যান্ড কিন্তু বিখ্যাত শহর। এই যে তোমরা ছবিটা দেখো, এটা কিন্তু অকল্যান্ড শহর। ঠিক আছে? নিউজিল্যান্ডে অবস্থিত। এটা সিডনি শহর, যেটা
কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়। ভেরি গুড। এছাড়া পোর্ট মোরেসবি বলেও একটা কিন্তু বিখ্যাত শহর এই ওশেনিয়া মহাদেশে লক্ষ্য করা যায়, যেটা পাপুয়া নিউগিনি নামক দেশে কিন্তু অবস্থান করছে। তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? জানলাম সর্বোচ্চ শৃঙ্গ, নদ নদী, সীমানা, ভাষা, জনসংখ্যা, তাই তো? তোমরা বলো আমাকে যে ওশেনিয়া মহাদেশের বেশিরভাগটাই কোন দুটি মহাসাগর দ্বারা বেষ্টিত? ভেরি গুড। প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, এই দুটি মহাসাগর দ্বারা কিন্তু বেশিরভাগ অঞ্চল কিন্তু বেষ্টিত। আচ্ছা, এবারে বলো ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাপুয়া নিউগিনির। ভেরি গুড। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম হচ্ছে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এবার ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? শুধু ওশেনিয়া নয় কিন্তু, অস্ট্রেলিয়ারও কিন্তু দীর্ঘতম নদী হচ্ছে এই নদী। কি নদী? ভেরি গুড। মারাডার্লিং নদী। আচ্ছা, এবারে স্টুডেন্ট আমরা কিন্তু আহ, ওশেনিয়া যে মহাদেশ আছে, সেই ওশেনিয়া মহাদেশের কিছু কিছু আঞ্চলিক বিভাগ রয়েছে। অর্থাৎ কয়েকটা অঞ্চল নিয়ে কিন্তু এই ওশেনিয়া মহাদেশ তৈরি হয়েছে। সেই ভাগগুলো কিন্তু আমরা একটু, বা সেই আঞ্চলিক ভাগগুলো কিন্তু আমরা এবার দেখব। ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ। দেখো স্টুডেন্ট, ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ কিন্তু আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ তোমরা কিন্তু প্রথমেই জেনেছিলে যে ওশেনিয়া কিন্তু অসংখ্য ছোট ছোট, প্রায় 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে কিন্তু গঠিত, তাই তো? প্রধান প্রধান 4টি আঞ্চলিক বিভাগগুলি কি কি? দেখো, প্রথমে আমরা আসব অস্ট্রেলেশিয়া, তারপর মেলানেশিয়া, তারপর মাইক্রোনেশিয়া, তারপর পলিনেশিয়া। প্রথমে আমরা আসব অস্ট্রেলেশিয়া। অস্ট্রেলেশিয়ার মধ্যে দুটি দেশ কিন্তু পড়ছে। তার মধ্যে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়া, যেটা ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ, এবং তারপরে আসছে কিন্তু নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে একসাথে বলা হয় অস্ট্রেলেশিয়া। দেখো তোমরা ছবিটা, এটা অস্ট্রেলিয়া আর এই যে আছে নিউজিল্যান্ড। এই দুটো দেশকে একত্রে কি বলা হচ্ছে? এই দুটো অঞ্চলকে কিন্তু একসাথে বলা হচ্ছে অস্ট্রেলিয়াসিয়া। এরপরে আসবো স্টুডেন্ট মেলানেশিয়া। দেখো, মেলানেশিয়া হচ্ছে এই অঞ্চলগুলো, এটা কিন্তু মেলানেশিয়ার বিভিন্ন ছোট ছোট দ্বীপ রয়েছে। এখানকার দেশগুলির অধিবাসীদের গায়ের রং কিন্তু কালো, সেই অনুযায়ী কিন্তু এখানকার এরকম নামকরণ করা হয়েছে মেলানেশিয়া। এখানকার যে দ্বীপগুলো বা যে দেশগুলো রয়েছে সেগুলো হলো নিউ গিনি, ফিজি, সলোমন, নরফোক প্রভৃতি অসংখ্য দেশ কিন্তু এই অঞ্চলের মধ্যে পড়ছে। এরপর আসছে আমরা মাইক্রোনেশিয়া। অর্থাৎ মাইক্রো শব্দের অর্থ কি স্টুডেন্ট? তোমরা জানো মাইক্রো শব্দের অর্থ কি? ভেরি গুড, ছোট বা ক্ষুদ্র, তাই তো? হ্যাঁ, খুব ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো কিন্তু নিয়ে গড়ে উঠেছে এই মাইক্রোনেশিয়া। অর্থাৎ এইখানে যে এইখানে যে ছোট ছোট দ্বীপ নিয়ে যে দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? মাইক্রোনেশিয়া। তার মধ্যে গুয়াম, মার্শাল, নাউরা প্রভৃতি ছোট ছোট দ্বীপ কিন্তু এখানে রয়েছে। তোমরা মনে রাখবে ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কিন্তু নাউরু। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি? নাউরু। এবং বৃহৎ বা সবথেকে বড় দেশের নাম কি? ভেরি গুড, অস্ট্রেলিয়া, তাই তো? আচ্ছা, এরপরে আসছে আমরা পলিনেশিয়া। দেখো, ওশেনিয়ার একেবারে কিন্তু পূর্ব দিকে এই পলিনেশিয়া অঞ্চলটা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটাতে যে অসংখ্য ছোট ছোট দ্বীপ পুঞ্জ বা দ্বীপ রয়েছে, সেইগুলোকে নিয়ে যে অঞ্চল গঠিত হয়েছে সেটাকে কিন্তু আমরা বলবো পলিনেশিয়া। আর এটা ওশেনিয়ার কিন্তু একেবারে পূর্ব দিকে অবস্থান করছে, তাই তো? আচ্ছা, এখানে হাওয়াই, টঙ্গু, কুক, ইস্টার প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু এই অঞ্চল তৈরি হয়েছে। তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? আমরা কিন্তু জানলাম যে ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ সম্পর্কে। 4টি প্রধান আঞ্চলিক বিভাগ রয়েছে, সেগুলি হলো অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া। ওশেনিয়ার প্রাকৃতিক পরিবেশ। দেখো, ওশেনিয়ার প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু,
স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি কিন্তু আসছে, তাই তো? আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কিন্তু ওশেনিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে, এবং পরবর্তী ক্লাসে আমরা নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ু সম্পর্কেও কিন্তু জানব। দেখো, ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু ওশেনিয়া গঠিত, এটা কিন্তু তোমরা প্রথম থেকেই শুনছো, তাই তো? তাই ভূপ্রকৃতির মধ্যে কিন্তু অসংখ্য পার্থক্য এখানকার অঞ্চলগুলিতে লক্ষ্য করা যায়। এখানকার যে প্রধান প্রধান ভূখণ্ডগুলো রয়েছে তার ভূপ্রকৃতি সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমরা আমাকে বলো এখানকার প্রধান প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো কি কি? একটু আগে যেটা আমি তোমাদের বললাম, অস্ট্রেলেশিয়া, যার মধ্যে অস্ট্রেলিয়া পড়ছে, নিউজিল্যান্ড পড়ছে, তাই তো? এছাড়া মালয়েশিয়া, পলিনেশিয়া বা মাইক্রোনেশিয়া, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর ভূপ্রকৃতি কিন্তু আমরা এক এক করে জানবো। সবার প্রথমে কিন্তু আমরা জানবো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু এই ওশেনিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা দেশ। তাই সেখানকার ভূপ্রকৃতি কিন্তু আমাদের সবার আগে জানতে হবে। দেখো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়ার যে ভূপ্রকৃতি তাকে কিন্তু আমরা মূলত চারটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? তোমরা এই ছবিটা লক্ষ্য করো, এটা কিন্তু হলো অস্ট্রেলিয়ার ম্যাপ, ঠিক আছে? এই অস্ট্রেলিয়ার পূর্বে রয়েছে কিন্তু একেবারে উচ্চভূমি, আচ্ছা, অর্থাৎ এই অঞ্চলটা কিন্তু দেখো বেশিরভাগ পাহাড় পর্বত কিন্তু এই অঞ্চলটাতে সৃষ্টি হয়েছে। তাই পূর্ব দিকের উচ্চভূমি কিন্তু প্রথম ভাগ। দ্বিতীয় ভাগটা যদি আমরা বলি সেটা হচ্ছে একেবারে পশ্চিম দিকে কিন্তু এখানে মালভূমি সৃষ্টি হয়েছে। এইসব অঞ্চলগুলোতে কিন্তু মালভূমির সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ভাগটা হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। এরপরে এই অস্ট্রেলিয়ার মধ্যভাগ কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, সমতল ভূমিভাগের মধ্যে পড়ছে। তাহলে তৃতীয় অঞ্চলটা হলো মধ্যভাগের সমভূমি অঞ্চল, এবং সর্বশেষ যে অঞ্চল, এই 4 নম্বর ভাগটা, সেটা হলো কিন্তু এই অস্ট্রেলিয়ার উপকূলীয় সমভূমি। উপকূল কথার অর্থ কি স্টুডেন্ট? সমুদ্র বা মহাসাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো, সেগুলোকে আমরা কি বলবো? উপকূল অঞ্চল। দেখো, অস্ট্রেলিয়া দেশের কিন্তু চারিদিকে সমুদ্র বা মহাসাগর রয়েছে। তাই এই অস্ট্রেলিয়ার যে সমুদ্রের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, অর্থাৎ এই যে অঞ্চলগুলোতে যে ভূপ্রকৃতি লক্ষ্য করা যায়, সেটাকে আমরা কি বলবো? উপকূলের সমভূমি অঞ্চল। তাহলে তোমরা কি জানলে যে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়, তাই তো? এবারে আমরা স্টুডেন্ট প্রথমে এই পূর্বের উচ্চভূমি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। পূর্বের উচ্চভূমি, দেখো, অস্ট্রেলিয়া যে একেবারে পূর্ব দিকে যে স্থান রয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার ঠিক পূর্ব দিকটাতে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী। তার নাম কিন্তু গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই যে অংশটা, এটা কিন্তু বলা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটা অস্ট্রেলিয়া একেবারে উত্তর থেকে, অর্থাৎ উপরে থেকে একদম নিচে দক্ষিণ দিক পর্যন্ত পুরো পূর্ব দিকে কিন্তু এটি বিস্তৃতি লাভ করেছে। এই পর্বতশ্রেণী কিন্তু আবার বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু পরিচিত, যেমন ডার্লিং ডাউনস, অস্ট্রেলিয়ান আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ। দেখো, এখান থেকে এই অবধিটা কিন্তু এটা গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামে পরিচিত। তারপর দেখো, এখান থেকে এই অবধি কিন্তু অবস্থিত নিউ ইংল্যান্ড রেঞ্জ নামে কিন্তু পরিচিত। আবার নিচের দিকটা কিন্তু আল্পস পর্বত নামেও কিন্তু এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ পরিচিত। আচ্ছা, এদের মধ্যে এই যে নিউ ইংল্যান্ড রেঞ্জ পড়লাম আমরা, এই নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে, যদি পরীক্ষায় তোমাদের আসে কোশ্চেন যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে? যে অস্ট্রেলিয়ার একেবারে পূর্ব দিকে রয়েছে যে নিউ ইংল্যান্ড রেঞ্জ, সেই নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো হলো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কিন্তু 2230 কি 2230 মিটার, ঠিক আছে? আচ্ছা, এটা গেল পূর্বের উচ্চভূমি। এরপরে আমরা আসব পশ্চিমের মালভূমি অঞ্চল। অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে কিন্তু বৃহৎ অঞ্চল জুড়ে মালভূমি অঞ্চল রয়েছে, যে অঞ্চলটা কিন্তু উঁচু নিচু ও ঢেউ খেলানো। তোমরা আমাকে বলো যে মালভূমি কাকে বলবো?
মালভূমি অঞ্চল কাকে বলবো? ভেরি গুড, তোমরা নিশ্চয়ই জানো যে স্থানের উচ্চতা স্টুডেন্ট 300 থেকে 600 মিটারের মধ্যে, সেই স্থানগুলোকে কি বলবো আমরা? মালভূমি, তাই তো? আচ্ছা, এখানকার গড় উচ্চতা কিন্তু 200 থেকে 500 মিটারের মধ্যে। অর্থাৎ এই যে অস্ট্রেলিয়ার পশ্চিম দিক রয়েছে, এই পশ্চিম দিকেই কিন্তু এই মালভূমি অঞ্চলটা অবস্থান করছে। অসংখ্য ঢেউ খেলানো উঁচু নিচু কিন্তু মালভূমি এই অঞ্চলগুলো লক্ষ্য করা যায়, যার গড় উচ্চতা তোমরা কি মনে রাখবে? 200 থেকে 500 মিটার। অঞ্চলটির মাঝখানে রয়েছে মালভূমি অঞ্চল, যেমন ভিক্টোরিয়া, কি কি মালভূমি রয়েছে? ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি, এগুলো কিন্তু এই অঞ্চলে রয়েছে। মরুভূমির মাঝে মাঝে কিন্তু হ্রদ দেখা যায়, কিছু কিছু ছোট বড় হ্রদ রয়েছে মরুভূমির মাঝে মাঝে, কিন্তু সেগুলোর জল কিন্তু স্টুডেন্ট সবই লবণাক্ত জল। আচ্ছা, এই পশ্চিমের মালভূমি অঞ্চলে কিন্তু আরেকটা দর্শনীয় স্থান রয়েছে। সেই স্থানটা হচ্ছে কি জানো? লাল স্যান্ডস্টোন। এই লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত কিন্তু আয়াদ্রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে কিন্তু একটা দর্শনীয় স্থান। কেন দর্শনীয় স্থান তোমাদের মনে হতেই পারে, তাই তো? এটা মালভূমি কেন দর্শনীয় স্থান? দেখো, সূর্যোদয় থেকে সূর্যাস্তর যে সময়, এই বিভিন্ন সময়ে কিন্তু, অর্থাৎ সূর্য যখন উঠছে, তারপর দিনের মাঝখানে আসছে, বিকেল হচ্ছে, বা সূর্যাস্ত যখন হচ্ছে, তখন কিন্তু এই আয়াদ্রক কিন্তু আহ, তোমার রং, তার রং কিন্তু বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়ে কিন্তু পরিবর্তন করে, যা দর্শকদের কিন্তু আকর্ষণ করে। এবং এই স্থানটা কিন্তু স্টুডেন্ট একটা দর্শনীয় স্থান পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে, এই আয়াত হ্রদ। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা জানবো মধ্যভাগের যে বিশাল সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চল সম্পর্কে। মধ্যভাগের সমভূমি অঞ্চল, দেখো স্টুডেন্ট, আমরা কি জেনেছিলাম যে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে কিন্তু গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এবং পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিম মালভূমি অঞ্চলের মাঝখানে কিন্তু যে অঞ্চলটা অবস্থান করছে, সেটাকে কিন্তু আমরা বলছি অস্ট্রেলিয়ার সমভূমি অঞ্চল। অর্থাৎ তোমরা ছবিটা দেখো, ডান দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং, এবং বাম দিকে কিন্তু রয়েছে কি? মালভূমি অঞ্চল। এর মাঝখানের যে অঞ্চলটা, এই সমগ্র যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কিন্তু আমরা বলছি মধ্যভাগের সমভূমি অঞ্চল। হুম। আর এই মধ্যভাগের সমভূমি অঞ্চলকে কিন্তু গে আর সেল উইন নামে দুটো উচ্চভূমি রয়েছে, সেই উচ্চভূমি কিন্তু তিনটি ভাগে কিন্তু ভাগ করে দিচ্ছে এই সমভূমি অঞ্চল। সেই তিনটে সমভূমি অঞ্চল কি কি? দেখো, প্রথমেই আমরা আসবো কিন্তু আহ মারাডালিং নদীর অববাহিকায় যে সমভূমি সৃষ্টি হয়েছে সেটি। তাহলে 1 নম্বর কি? এইখানে মারাডালিং নদীর অববাহিকায় যে সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে সেটি। দ্বিতীয় হচ্ছে আয়ার হ্রদের অববাহিকা অঞ্চল। অর্থাৎ এখানে যে দেখো একটা হ্রদ রয়েছে, এই হ্রদটা, এই হ্রদটার নাম কিন্তু আয়ার হ্রদ। এই হ্রদের চারিদিকে কিন্তু একটা অববাহিকা বা সমতল ভূমিভাগের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু 2 নম্বর ভাগ। এবং 3 নম্বর ভাগটা হচ্ছে কিন্তু একেবারে অস্ট্রেলিয়ার উত্তর দিকে, উপরের দিকে, এই যে ক্যান্টারবেরি সমভূমি রয়েছে, এটা, এই ক্যান্টারবেরি সমভূমির কিন্তু নিম্ন অংশটা এই মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি জানলাম স্টুডেন্ট? আমরা কিন্তু জানলাম যে মধ্যভাগের যে সমভূমি অঞ্চল, সেটাকেও আবার 3 ভাগে ভাগ করা যায়। গ্রে আর সেল উইন নামে যে উচ্চভূমি রয়েছে, সেই উচ্চভূমির দ্বারাই কিন্তু এই 3টি ভাগ সম্পন্ন হচ্ছে। 1 মারেডার্লিং অববাহিকা, 2 আয়ার হ্রদের অববাহিকা, এবং লাস্ট হচ্ছে কার্পেন্টেরিয়ার নিম্ন সমভূমি অঞ্চল। আচ্ছা, একটা মজার বিষয় দেখো স্টুডেন্ট, এই যে কার্পেন্টিয়ার নিম্নভূমি অঞ্চল রয়েছে, এখানে এমন, এর আকৃতি এমনই যে সামান্য মাটির নিচে সামান্য কূপ খুললেই কিন্তু জল পাম্পের সাহায্য ছাড়াই একা একা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো গ্রামগঞ্জের দিকে, যে জমিতে যখন জলসেচ করা হয় তখন কিন্তু কূপ বা মেশিন বসানো হয়, কিন্তু মেশিন বসিয়ে তার সাহায্যে জলসেচ, মাটির তলা থেকে জল তোলা হয় মেশিনের সাহায্যে, তাই তো? কিন্তু এই কার্পেন্ট্রিয়ার নিম্নভূমি অঞ্চলে আকৃতি এমনই যে সামান্য কূপ খুললেই কিন্তু পাম্পের সাহায্য ছাড়াই জল কিন্তু একা একা মাটির বাইরে বেরিয়ে আসে। আর এই ধরনের কূপকে আমরা কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের কূপকে কিন্তু আমরা বলবো আর্টিজিও কূপ। তোমরা কিন্তু এটা মনে রাখবে যে আর্টিজিও কূপ কাকে বলে। কোনো রকম পাম্পের সাহায্য ছাড়াই কূপ খনন করলে জল যখন একা একা বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলবো আর্টিজিও
কূপ। যদি পরীক্ষায় স্টুডেন্ট প্রশ্ন আসে যে আর্টিজিও কূপ অস্ট্রেলিয়ার কোথায় লক্ষ্য করা যায়, তোমরা বলবে অস্ট্রেলিয়ার যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চলের মধ্যে কার্পেন্টেরিয়ার নিম্নভূমি অঞ্চলে এই আর্টিজিও কূপ লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে যে 4 নম্বর ভাগটা আছে সেটা দেখবো আমরা। উপকূলের সমভূমি। আমি তোমাদের আগেই বলেছি উপকূল অঞ্চল অর্থাৎ সমুদ্রের পাশা বা মহাসাগরের যে পাশাপাশি যে অঞ্চল সেইগুলোকে বলছে উপভূমি অঞ্চল। অর্থাৎ অস্ট্রেলিয়ার চারিদিকে কিন্তু এই উপভূমি বা উপকূলের সমভূমি অঞ্চল অবস্থান করছে, কারণ অস্ট্রেলিয়ার চারিদিকেই কিন্তু কোনো না কোনো সাগর বা মহাসাগর রয়েছে। দেখো, এই যে অস্ট্রেলিয়ার ম্যাপ, এই অস্ট্রেলিয়া ম্যাপের কিন্তু এই যে অঞ্চলগুলো, এই যে সমুদ্র বা মহাসাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলোকে কি বলছি আমরা, উপকূলের সমভূমি অঞ্চল। তবে বেশিরভাগ উপকূলের সমভূমি অঞ্চল কিন্তু সংকীর্ণ, অর্থাৎ খুবই সরু জায়গা রয়েছে। তবে এদের মধ্যে উত্তরে কার্পেন্টিরিয়া যে উপসাগর রয়েছে, অর্থাৎ এই যে অঞ্চলটা কার্পেন্টিরিয়া উপসাগর, এবং নিচের দিকে রয়েছে দেখো গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, এই যে এই অংশটা গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, এই দুটো অংশ কিন্তু অন্যান্য অংশের তুলনায় কিন্তু একটু চওড়া, আর অন্যান্য অঞ্চলগুলো কিন্তু একদমই সংকীর্ণ বা খুবই সরু সরু ভাবে অবস্থান করছে। আচ্ছা, উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে কিন্তু সমান্তরাল অবস্থায় পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান করছে। দেখো, ব্যারিয়ার মানে কি বলতো, বাধাপ্রাপ্ত হওয়া, মানে কোন একটা স্থানের মাঝখানে কি বাধা দেওয়া, তাই তো। গ্রেট ব্যারিয়ার রিফের নামকরণ করা হয়েছে ঠিক এইভাবে, সমুদ্রে জাহাজ চলাচলে অসুবিধা হয় বলে এর নামকরণ করা হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। তোমরা এটা মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, তোমরা কি বলবে, গ্রেট ব্যারিয়ার রিফ। চলো আমরা এই গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে একটু তথ্য জেনে নিই। দেখো, গ্রেট ব্যারিয়ার রিফটা কিন্তু দেখতে ঠিক এরকম, সমান্তরাল ভাবে কিন্তু অবস্থান করছে। প্রায় ৮০ থেকে ২৫০ কিমি দূরত্বে প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে আশ্চর্য একটা প্রাচীর সৃষ্টি হয়েছে। আর এই প্রবাল প্রাচীর কিন্তু উপকূলে সমান্তরালে ২০০০ কিলোমিটার প্রসারিত হয়েছে। তাহলে ভাবতে পারছো কত বড় এই প্রবাল প্রাচীর, ২০০০ কিলোমিটার। এটি কিন্তু অস্ট্রেলিয়ার একেবারে পূর্ব উপকূলের একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশে বা অস্ট্রেলিয়ার দেশের কোন দিকে এই গ্রেট ব্যারিয়ার রিফ লক্ষ্য করা যায়, বলে ফেলো, পূর্ব উপকূলে, তাই তো। ভেরি গুড। দেখো, জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নামকরণ করা হয়েছে কি, গ্রেট ব্যারিয়ার রিফ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু যে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেললাম। এরপরে যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি দেখো, তোমরা ছবিটা ডান দিকে স্টুডেন্ট, এটা কিন্তু নিউজিল্যান্ড দেশ, দেখেছো। দেখো, উত্তর দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ এবং স্টুয়ার্ট ও চ্যাথাম কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু এই নিউজিল্যান্ড কিন্তু গঠিত হয়েছে। দেখো, উত্তরে এবং দক্ষিণে দুটো বড় বড় দ্বীপ হয়েছে, মাঝখানে ভাগ হয়ে গেছে, এবং এই দেখো স্টুয়ার্ট বলে আর একটা ছোট দ্বীপ রয়েছে। এরকম ছোট ছোট কয়েকটি দ্বীপ নিয়ে কিন্তু এই নিউজিল্যান্ড দেশটা কিন্তু তৈরি হয়েছে। তবে এটা মাথায় রাখবে তোমরা, নিউজিল্যান্ড কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু পর্বতময়। দেখো, মাঝখান থেকে কিন্তু পর্বত অবস্থান করছে, তাই না। এবং অনেকগুলো কিন্তু আগ্নেয়গিরিও কিন্তু এই নিউজিল্যান্ডে লক্ষ্য করা যায়। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস পর্বত, অর্থাৎ এই যে অংশটা দক্ষিণ দিকের দক্ষিণ আল্পস পর্বত রয়েছে, এই পর্বতের নাম কিন্তু দক্ষিণ আল্পস পর্বত। এই দক্ষিণ আল্পস পর্বতের স্টুডেন্ট মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ এই যে স্থানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো মাউন্ট কুক, যেটা সমগ্র নিউজিল্যান্ডের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিচে ছবিটা দেখো তোমরা, এটা কিন্তু ক্যান্টারবেরি সমভূমি। এখানে কিন্তু বিভিন্ন ফসল উৎপন্ন খুব ভালো হয়, চাষবাসও এই অঞ্চলটুকুতেই কেবলমাত্র হয়ে থাকে। এছাড়া বেশিরভাগ অংশই কিন্তু এখানে পর্বতময়, ঠিক আছে। আচ্ছা, নিউজিল্যান্ডের যদি প্রধান প্রধান নদীগুলো ভাবি আমি, সেই প্রধান প্রধান নদীগুলো কিন্তু হলো ওয়াইটকি, ক্লথ, ওয়াইগুলাম, টায়েরি, এগুলো হচ্ছে কিন্তু নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদী। এবং এই নদীগুলো কিন্তু দৈর্ঘ্য খুবই ছোট এবং খরস্রোতা।
খরস্রোতা কথার অর্থ হলো স্টুডেন্ট, এর গতি কিন্তু খুব বেশি, যেহেতু বেশিরভাগ অঞ্চল বা বেশিরভাগ নদীগুলি বিভিন্ন পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, তাই নদীগুলো কিন্তু খুবই খরস্রোতা। এছাড়া এদেশের পার্বত্য অঞ্চলে কিন্তু অনেক হিমবাহ সৃষ্টি, হ্রদও এই নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা কি বলবে? যে মাউন্ট কুক হলো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি আল্পস পর্বতশ্রেণীর মধ্যে অবস্থান করছে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা মালয়েশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার যে আঞ্চলিক যে ভূপ্রকৃতি রয়েছে, সেই তিনটের ভূপ্রকৃতি একসাথে জেনে নেব। হাজার হাজার দ্বীপ নিয়ে কিন্তু এই তিনটি অঞ্চল গঠিত, অর্থাৎ মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া, এই যে তিনটি অঞ্চলের ভূপ্রকৃতি কিন্তু বৈচিত্র্যময়, কারণ হাজার হাজার দ্বীপ নিয়ে কিন্তু এই অঞ্চলগুলো গঠিত হয়েছে। এখানকার বেশিরভাগ দ্বীপগুলো কিন্তু গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পর্বত জমা হয়। তোমরা অনেকে শুনেছো বা অনেকে হয়তো জানো না যে সমুদ্রের তলদেশেও কিন্তু আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটায় এবং সেগুলো ধীরে ধীরে শীতল এবং ঠান্ডা হয়ে কিন্তু ছোট ছোট দ্বীপের সৃষ্টি করে। সেইভাবেই কিন্তু এইসব অঞ্চলের দ্বীপগুলো সৃষ্টি হয়েছে। দেখো, পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলাম কিন্তু ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু আমরা আগেই জেনেছি। এই পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলাম কিন্তু এই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার যে অঞ্চল সেগুলোর মধ্যে অবস্থান করছে। এছাড়া হাওয়াই, সোলেমান, ফিজি প্রভৃতি উল্লেখযোগ্য দ্বীপও কিন্তু এই অঞ্চলগুলিতে অবস্থান করছে। তোমরা মোলোনিয়া আগ্নেয়গিরির নাম কিন্তু অনেকে শুনেছ। আগ্নেয়গিরি বা তোমরা ভূপ্রকৃতি যখন পড়েছিলে তখন কিন্তু মোলোনিয়ার নামটা অবশ্যই শুনেছিলে। কি শুনেছিলে তো? এই মোলোনোয়া কিন্তু আগ্নেয়গিরি কিন্তু এই হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থান করছে। মজার বিষয় হলো স্টুডেন্ট যে এই মোলোনিয়ার উচ্চতা কিন্তু অনেকাংশে এভারেস্টের থেকেও কিন্তু বেশি। ঠিক আছে, এই যে ছবিটা, এটা কিন্তু হচ্ছে মোলোনিয়ার ছবি। এরপরে স্টুডেন্ট দেখো, মোলোনিয়ার মূল উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কিন্তু বেশি। কি তোমরা ভাবছো এটা আবার কি বলছে স্যার, তাই না? কিন্তু বিষয়টা কিন্তু কিছুটা হলেও সত্যি। এর কারণ কি জানো? এর কারণ হলো মোলোনিয়ার যে উচ্চতা সেটা কিন্তু ৯,১৭০ মিটার, আর মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ৮,৮৪৮ মিটার। আমরা ছোটবেলা থেকে তাই পড়ে আসছি, তাই তো? আমরা কি জানি যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, তাই জানি তো? ঠিকই জানি আমরা। দেখো, এই মোলোনোয়া উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু এটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ নয়। তার কারণ কি জানো? মোলোনোয়ার উচ্চতা ৯,১৭০ মিটার, কিন্তু সমুদ্রের তলদেশেও কিন্তু এর ৫,০০০ মিটার অবস্থান করছে এবং বাদবাকি যে ৪,১৭০ মিটার সেটা কিন্তু রয়েছে সমুদ্রের উপরে। আমরা যখন কোনো স্থানের উচ্চতা মাপি স্টুডেন্ট, তখন কিন্তু সেটা সমুদ্রের তলদেশ থেকে নয়, সমুদ্রের ঠিক উপর থেকেই কিন্তু আমরা সেই ভূমিভাগের উচ্চতা মাপি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু সব থেকে উঁচু স্থানে অবস্থান করছে। তাহলে আমরা যেটা জানি সেটা কিন্তু ঠিকই জানি যে মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। আবার মোলোনোয়া কিন্তু ৯,১৭০ মিটার, যেটার ৪,১৭০ মিটার রয়েছে সমুদ্রের উপরে এবং ৫,০০০ মিটার রয়েছে সমুদ্রের নিচে। ঠিক আছে, তাই তো? তাহলে তোমরা কি বলবে? যে মাউন্ট এভারেস্টই হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, মোলোনোয়া কিন্তু নয়। তোমরা ছবিটা দেখো, ঠিক বুঝতে পারবে এই যে পর্বতটা অবস্থান করছে এর কিন্তু তলদেশেও কিন্তু পর্বতশৃঙ্গ এরকম রয়েছে। আমরা যখন কোনো পর্বতের উচ্চতা মাপবো তখন কিন্তু এই সমুদ্রপৃষ্ঠের উপর থেকেই কিন্তু এর উচ্চতাটা আমরা মাপবো, সমুদ্রপৃষ্ঠের নিচে কিন্তু উচ্চতা মাপবো না। মোলোনোয়াটা কিন্তু ঠিক এইভাবেই অবস্থান করছে, যার উপরে রয়েছে ৪,১৭০ মিটার এবং নিচে রয়েছে কত? ৫,০০০ মিটার। অপর দিকে দেখো, মাউন্ট এভারেস্ট কিন্তু সমুদ্রপৃষ্ঠের উপর থেকে কিন্তু ৮,৮৪৮ কিলোমিটারে অবস্থান করছে, তাই তো? তাই মাউন্ট এভারেস্টই হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু এই ওশেনিয়ার ভূপ্রকৃতিগুলো মোটামুটিভাবে এই ক্লাসের মাধ্যমে শেষ করলাম। এখন আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি যেগুলো পরীক্ষার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। এগুলো পারলে তোমরা কিন্তু খাতায় নোট ডাউনও করে নিতে পারো। চলো তাহলে চট করে প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, তোমরা উত্তর বলার চেষ্টা করো আমাকে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? সকলেই তোমরা জানো, বলে ফেলো চট করে। ওশিয়ানিয়া, ভেরি গুড। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? এটা শুধু ওশেনিয়া নয়, কিন্তু অস্ট্রেলিয়ারও দীর্ঘতম নদী। কি নদী? মারাডার্লিং নদী, ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন দেখো, ওশেনিয়ার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ওশেনিয়ার যে মহাদেশ রয়েছে সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিন্তু মাউন্ট উইল হেলম। আচ্ছা, এরপরে আমাকে উত্তর দাও। 4 নম্বর প্রশ্ন, যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কোসিয়াসকু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? ভেরি গুড, গ্রেট বেরিয়ার রিফ। জাহাজ চলাচলে অসুবিধা হয় তাই কিন্তু তার এরকম নামকরণ, বেরিয়ার, অর্থাৎ বাধার সৃষ্টি করছে, তাই তো। এরপরে বলো আমাকে যে আর্টিজিও কূপ, 6 নম্বর প্রশ্ন দেবো, আর্টিজিও কূপ কাকে বলে? খুবই সহজ, ভেরি গুড। পাম্পের সাহায্য ছাড়া যখন কূপ থেকে অটোমেটিক জল বাইরে বেরিয়ে আসে তাকে আমরা কি বলবো? আর্টিজিও কূপ। এটা কিন্তু অস্ট্রেলিয়ার সমভূমি অঞ্চলের পূর্ব দিকে কিন্তু এই কূপটা কিন্তু এরকম ধরনের কূপ লক্ষ্য করা যায়। ঠিক আছে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 নম্বর দেখো, বলে ফেলো। ভেরি গুড। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো মাউন্ট কুক, তাই তো। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? পৃথিবীর গভীরতম স্থানের নাম কিন্তু হলো স্টুডেন্ট মারিয়ানা খাত। যে মারিয়ানা খাতটা কিন্তু এই ওশেনিয়া মহাদেশে অবস্থান করছে। যেমন পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট, যেটা এশিয়া মহাদেশে অবস্থান করছে, সব থেকে উঁচু স্থান। তেমন এই পৃথিবীর গভীরতম স্থান কিন্তু ওশিয়ানিয়াতে অবস্থান করছে, যার নাম মারিয়ানা খাত। আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব এই ওশেনিয়ার ভূপ্রাকৃতির মধ্যে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। ঠিক আছে। তোমরা সকলে খুব খুব ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্লাস।